চন্দনপুর গ্রামের নামটা শুনলেই মানুষের মাথায় শান্ত নদী, সবুজ মাঠ আর সন্ধ্যার ধূপের গন্ধ ভেসে ওঠে। এই গ্রামেই হঠাৎ করে তৈরি হলো 2 তলা একটা নতুন ফ্ল্যাট। গ্রামের মধ্যে প্রথম পাকা বিল্ডিং হওয়ায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকত। কিন্তু অবাকের সঙ্গে ভয়ও ছিল, কারণ এই জমিটা নিয়ে পুরনো গল্প ছিল। বলা হতো এখানে আগে শ্মশান ছিল, যেখানে বহু বছর আগেও অচেনা লাশ পোড়ানো হতো। তবু টাকা আর আধুনিকতার লোভে ঠিকাদার সেই জমিতেই ফ্ল্যাট বানায়। শহর থেকে বদলি হয়ে স্কুল মাস্টার অরিন্দম পরিবার নিয়ে এখানে উঠল। তার স্ত্রী রিমা আর ছোট ছেলে অয়ন প্রথমে খুব খুশি ছিল। নতুন ঘর, নতুন জানালা, বড় বারান্দা দেখে তাদের চোখ চকচক করছিল। গ্রামের লোকজন ফিসফিস করলেও অরিন্দম সেসব পাত্তা দেয়নি। সে বিশ্বাস করত ভয় মানুষের মাথায় তৈরি হয়। প্রথম দিনটা শান্তিতে কেটে গেল। সন্ধ্যায় গ্রাম ঘুরে সবাই ফিরল। রাতের খাবার খেয়ে 10টার দিকে ঘুমোতে গেল। বাইরে হালকা কুয়াশা নামছিল, চারদিক নিস্তব্ধ, শুধু দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। ঘড়িতে তখন 12টা পেরোতে কিছু মিনিট বাকি। হঠাৎ অরিন্দমের ঘুম ভাঙল। টক 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 শব্দটা খুব হালকা, যেন দেয়ালের ভেতর কেউ নখ দিয়ে ঠুকছে। অরিন্দম পাশ ফিরে শুয়ে পড়ল, ভাবল ইঁদুর হবে। কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আবার এলো, এবার একটু জোরে, খট খট খট। অরিন্দম উঠে বসল। ঘরের ভেতর অন্ধকার, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। সে দেয়ালের দিকে তাকিয়ে রইল। শব্দ থামল না, বরং ধীরে ধীরে ছন্দ মিলিয়ে বাড়তে লাগল, যেন কেউ ভেতর থেকে নিয়ম করে আঘাত করছে। হঠাৎ সে একটা ফিসফিস আওয়াজ শুনল, খুব ক্ষীণ, খুব ঠান্ডা। খুলে দাও। অরিন্দমের বুকের ভেতর কাঁপুনি উঠল। সে ঘামতে লাগল, গলা শুকিয়ে গেল। নিজের মনকে বোঝাতে চাইল এটা ভ্রম। সে মোবাইলের টর্চ জ্বালালো। আলো ফেলতেই দেখল দেয়ালের এক কোণায় ছোট একটা ফাটল। ফাটল থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। বাতাসে কাঁচা মাটির মতো গন্ধ। রিমা ঘুমের মধ্যে নড়ে উঠল। অরিন্দম তাড়াতাড়ি আলো বন্ধ করে শুয়ে পড়ল। কিন্তু তার চোখে আর ঘুম এলো না। সারা রাত সে বসে বসে দেয়ালের দিকে তাকিয়ে রইল। পরদিন সকালে গ্রামের মিস্ত্রি হরিপদ কাকুকে ডেকে আনল। দেয়াল দেখিয়ে বলল। হরিপদ কাকু ফাটলের দিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, এই জায়গাটা ভালো নয়। এখানে আগে আগুনের আলো দেখা যেত, রাত হলে অদ্ভুত শব্দ শোনা যেত। অরিন্দম হেসে বলল, এগুলো কুসংস্কার। কিন্তু দ্বিতীয় রাত এলো আরও ভয় নিয়ে। রাত ঠিক 12:17 হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল। তখনই শব্দটা শুরু হলো। এবার আর ঠোকাঠুকি নয়, ধপ ধপ ধপ, যেন ভেতর থেকে কেউ দেয়ালে ধাক্কা মারছে। অরিন্দম টর্চ জ্বালাতেই দেয়ালে লালচে দাগ ফুটে উঠতে লাগল। দাগগুলো ধীরে ধীরে গড়িয়ে নিচে নামছিল, ঠিক রক্তের মতো। তারপর সেই কণ্ঠ আবার শোনা গেল, আমি এখানেই আছি। রিমা চিৎকার করে উঠল। অয়ন কাঁদতে লাগল। অরিন্দম দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা খুলল না। দেয়ালের ভেতর থেকে এবার নখের আঁচড়ের শব্দ এলো। আঁচড়ের সঙ্গে সঙ্গে ফাটলটা বড় হতে লাগল। হঠাৎ ফাটলের ভেতর দিয়ে কালো কিছু নড়ে উঠল, যেন লম্বা চুলের ছায়া। ঠান্ডা হাওয়া পুরো ঘরে ছড়িয়ে পড়ল। বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অরিন্দম বুঝে গেল এটা সাধারণ কিছু নয়। সে ভয়ে কাঁপতে কাঁপতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সেই ভেতরের কণ্ঠ বলল, আমি বেরোবো। আর তখনই ফ্ল্যাটের ভিতর আলো নিভে গেল। চারদিক অন্ধকার হয়ে গেল। আর সেই অন্ধকারের মধ্যেই শুরু হলো আরও ভয়ঙ্কর কিছু। ঘরের ভেতর অন্ধকার নেমে আসতেই অরিন্দমের মনে হলো বাতাস ভারী হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রিমা অয়নকে বুকে জড়িয়ে ধরে কাঁপছিল। চারদিক নিস্তব্ধ, শুধু দেয়ালের ভেতর থেকে আসা খসখস শব্দ।
অরিন্দম মোবাইলের টর্চ আবার জ্বালাতে চাইতেই স্ক্রিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল, যেন কেউ ইচ্ছা করেই আলো নিভিয়ে দিল। হঠাৎ দেয়ালের ফাটলটা বড় হয়ে গেল। সেখান থেকে কালচে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব তৈরি হলো। চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে, চোখ দুটো গভীর অন্ধকারের মতো। সে মাটিতে পা না ছুঁয়েই ভাসছিল। ঠান্ডা হাওয়া ঘরের চারপাশে ঘুরতে লাগলো। মেয়েটা ফিসফিস করে বলল, এতদিন পরে কেউ শুনেছে। রিমা ভয়ে অজ্ঞান হয়ে গেল। অয়ন চিৎকার করতে লাগল। অরিন্দম নিজের ভয় চেপে দাঁড়িয়ে রইল। সে কাঁপা গলায় বলল, তুমি কে? ছায়াটা ধীরে ধীরে দেয়ালের দিকে তাকালো। তারপর আবার অরিন্দমের দিকে ফিরে তাকিয়ে বলল, আমার নাম কমলা, আমাকে এখানেই আটকে রাখা হয়েছে। ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। দেয়ালের ভেতর থেকে হালকা কান্নার শব্দ ভেসে আসতে লাগল। কমলার মুখে যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বলল, এই ফ্ল্যাট বানানোর আগে এখানে আমার ঘর ছিল। এক রাতে আমাকে মেরে দেয়, লাশ লোকানোর জন্য দেয়ালের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর থেকে আমি এখানেই বন্দী। অরিন্দমের শরীর ঘেমে গেল। সে বুঝে গেল গ্রামের গল্প সত্যি। সে ধীরে ধীরে বলল, আমরা তোমাকে সাহায্য করতে চাই। কথাটা শুনে কমলার চোখ হঠাৎ লাল হয়ে উঠল। সে চিৎকার করে বলল, সাহায্য? এত বছর কেউ আসেনি, এখন সাহায্যের কথা বলছো? হঠাৎ ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল। জানালাগুলো কেঁপে উঠল। চারদিক ঘুরতে লাগল। মেঝেতে ফাটল ধরল। অরিন্দম ভারসাম্য রাখতে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। কমলা হাত তুলতেই দেয়ালের ভেতর থেকে আরও শব্দ বেরোলো, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কাঁদছে। অরিন্দমের মাথা ঝিমঝিম করতে লাগল। সে বুঝতে পারল এই বাড়ির ভেতরে শুধু একটাই আত্মা নেই, আরও কিছু আটকে আছে। হঠাৎ আলো ফিরে এলো। বিদ্যুৎ আবার চলে এলো। সঙ্গে সঙ্গে কমলার অবয়ব হালকা হয়ে যেতে লাগল। সে ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার আগে বলল, সত্য খুঁজে বের করো, না হলে সবাই শেষ হবে। এরপর সব কিছু হঠাৎ থেমে গেল। দরজা খুলে গেল। বাতাস স্বাভাবিক হয়ে এলো। রিমা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। অয়ন কাঁদতে কাঁদতে অরিন্দমকে জড়িয়ে ধরল। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। লোকজন ভয়ে ফ্ল্যাটের সামনে ভিড় করল। গোবিন্দ দাদু আর হরিপদ কাকু এলেন। সব কথা শুনে গোবিন্দ দাদু মাথা নেড়ে বললেন, এটা অভিশাপ। কমলার আত্মা শান্তি চায়। তার হত্যার বিচার না হলে এই গ্রাম ধ্বংস হবে। অরিন্দম সিদ্ধান্ত নিল, দেয়াল ভাঙতে হবে, সত্য বের করতে হবে। গ্রামের কয়েকজন সাহসী যুবক হাতুড়ি আর শাবল নিয়ে এলো। সবাই মিলে ফাটলের জায়গায় আঘাত করতে লাগলো। প্রথম আঘাতেই ভেতর থেকে হাড় হিম করা কান্নার শব্দ বেরোলো। দ্বিতীয় আঘাতে ধুলোর সঙ্গে বেরিয়ে এলো পচা গন্ধ। দেয়াল ভাঙতেই ভেতরে দেখা গেল ছোট একটা অন্ধকার ঘর। মাটির ওপর ছেঁড়া শাড়ি, ভাঙা চুড়ি আর শুকনো রক্তের দাগ। হঠাৎ সেই ঘরের ভেতর থেকে ঠান্ডা হাত বেরিয়ে এলো। একজন যুবক চিৎকার করে পড়ে গেল। চারদিক আবার অন্ধকার হয়ে গেল। কমলার কণ্ঠ বাতাসে ভেসে উঠল, শুরু হয়ে গেছে। অরিন্দম বুঝে গেল তারা যা খুলেছে সেটা আর বন্ধ করা যাবে না। এই রহস্য এখন পুরো গ্রামকে গ্রাস করতে চলেছে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো অভিশাপের আসল খেলা। দেয়াল ভাঙার পর থেকেই চন্দনপুর গ্রাম আর আগের মতো রইল না। বাতাস যেন ভারী হয়ে গেল। দিনের বেলাতেও সূর্যের আলো ফ্যাকাশে লাগত। মানুষজন অকারণে ভয় পেতে শুরু করল। কেউ রাতে একা বেরোতে সাহস করত না। অরিন্দমের ফ্ল্যাট এখন গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হয়ে উঠেছে। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের দক্ষিণ পাড়ার কুয়ো থেকে হঠাৎ করে ঘোলা জল উঠতে শুরু করল। যারা জল তুলতে গিয়েছিল তারা বলল, জলের ভেতর থেকে কান্নার মতো শব্দ আসছে। কিছুক্ষণ পর কুয়োর জল নিজে থেকেই উপচে পড়ল। মাটির ওপর ছড়িয়ে পড়া জলে লালচে আভা দেখা গেল। লোকজন আতঙ্কে ছুটে পালালো।
একই সময় অরিন্দমের ফ্ল্যাটে আবার শব্দ শুরু হলো। এইবার শুধু দেয়ালের ভেতর নয়, ছাদ, মেঝে, জানালা সব জায়গা থেকেই খটখট আওয়াজ আসছিল। অরিন্দম ঘরের মাঝখানে দাঁড়িয়ে বুঝতে পারছিল না কোন দিকে তাকাবে। রিমা কাঁদছিল, অয়ন ভয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিল। হঠাৎ বাতাসে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। সময় শেষ হয়ে আসছে। কমলার কণ্ঠ। অরিন্দম চারদিকে তাকালো, কোথাও তাকে দেখা যাচ্ছিল না, শুধু কণ্ঠস্বর ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। সে সাহস করে বলল, আমরা চেষ্টা করছি, সত্য বের করব। কণ্ঠটা একটু থেমে গেল, তারপর ধীরে ধীরে বলল, সত্য জানো, কিন্তু অপরাধীকে এখনো শাস্তি দাওনি। এই কথার পরেই ঘরের আলো নিভে গেল। দেয়ালে লাল দাগ আবার ফুটে উঠল। দাগগুলো এবার আগের চেয়ে বড়, যেন কারো হাতের ছাপ। পরদিন সকালে গ্রামে আরও ভয়ঙ্কর খবর ছড়ালো। রঘু মিস্ত্রির গরু হঠাৎ কুয়ার থেকে উধাও হয়ে গেছে। খোঁজ করতে গিয়ে গ্রামের লোকেরা দেখল ক্ষেতের মাঝখানে মাটির ভেতর আধা ডোবা অবস্থায় গরুটার দেহ পড়ে আছে। চারপাশের মাটি কালচে হয়ে গেছে। সবাই বুঝে গেল কিছু অশুভ শক্তি কাজ করছে। গোবিন্দ দাদু অরিন্দমকে ডেকে বললেন, কমলার আত্মা শান্তি পায়নি, সে বিচার চায়। যে তাকে মেরেছে তাকে সামনে আনতে হবে। অরিন্দম তখনও নিশ্চিত ছিল না কে সেই অপরাধী, কিন্তু তার মাথায় বারবার রঘু মিস্ত্রির কথা আসছিল। কারণ ফ্ল্যাট বানানোর সময় সবচেয়ে বেশি কাজ করেছিল সেই। জমির পুরনো দেয়াল ভাঙার দায়িত্ব তার ছিল। সন্ধ্যায় অরিন্দম রঘুর বাড়িতে গেল। রঘুকে দেখে সে চমকে উঠল। লোকটার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। সে কাঁপা কাঁপা হাতে দরজা খুলল। অরিন্দম কিছু বলার আগেই রঘু ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছে। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করল, কে? রঘু চারদিকে তাকিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর নিচু গলায় বলল, রাতে স্বপ্নে মেয়েটা আসে, দেয়াল ভেঙে বেরিয়ে আসে, আমার গলা চেপে ধরে, বলে তোর সময় আসছে। রঘুর কথা শুনে অরিন্দমের বুক কেঁপে উঠল। সে বুঝে গেল কমলার আত্মা সত্যিই রঘুর পিছু নিয়েছে। সেই রাতেই গ্রামে ঝড় উঠল। আকাশ কালো হয়ে গেল। বজ্রপাতের শব্দে ঘর কাঁপছিল। অরিন্দমের ফ্ল্যাটে হঠাৎ সব জানালা নিজে থেকেই খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। হঠাৎ মেঝের মাঝখানে ধোঁয়ার মতো কিছু জমতে লাগল। ধোঁয়ার ভেতর থেকে কমলার অবয়ব আবার তৈরি হলো। এবার তার মুখে দুঃখের চেয়ে রাগ বেশি। সে বলল, সে এখনো বেঁচে আছে। অরিন্দম বলল, আমরা তাকে সামনে আনব। কমলা ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর বলল, ভুল করলে পুরো গ্রাম পুড়বে। রাত নামতেই চন্দনপুর গ্রাম অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থমকে ছিল, গাছের পাতাও নড়ছিল না। মনে হচ্ছিল প্রকৃতিও যেন কিছু ভয়ঙ্কর ঘটনার জন্য অপেক্ষা করছে। আকাশে কালো মেঘ জমেছিল, চাঁদের আলো ঢেকে গেছে। গ্রামের মাঝখানে সবাই জড়ো হলো। রঘু মিস্ত্রিকে ঘিরে লোকজন দাঁড়িয়েছিল। তার মুখ ফ্যাকাশে, চোখ লাল, শরীর কাঁপছিল। সে বারবার বলছিল, ও আমাকে ছাড়বে না, দেওয়ালের ভেতর থেকেই তাকিয়ে আছে। অরিন্দম সামনে এগিয়ে এসে শক্ত গলায় বলল, আজ সব শেষ করতে হবে, সত্য সবাইকে জানাতে হবে। রঘু প্রথমে চুপ করে থাকল, কিন্তু হঠাৎ দূর থেকে ভেসে এলো সেই পরিচিত শব্দ, টক টক টক, ঠিক অরিন্দমের ফ্ল্যাটের দিক থেকে। শব্দটা ধীরে ধীরে জোরালো হতে লাগল।
গ্রামের মানুষদের বুক কেঁপে উঠল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, চারপাশে কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়ল। ধোঁয়ার ভেতর থেকে কমলার অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। তার চোখে আগুনের মতো আলো, চুল বাতাসে উড়ছে। সে রঘুর দিকে তাকিয়ে বলল, আজ তুই আর পালাতে পারবি না। রঘু হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, লোভে পড়ে তোমাকে মেরেছি। ভেবেছিলাম কেউ জানবে না, দেওয়ালের ভেতর লুকিয়ে দিলেই সব শেষ। এই কথা শুনে চারদিকে হাহাকার পড়ে গেল। গ্রামের লোকজন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কমলার কণ্ঠ ভারী হয়ে উঠল, তোর জন্যই আমি অন্ধকারে আটকে ছিলাম, তোর জন্যই আমার আত্মা শান্তি পায়নি। হঠাৎ আকাশে বজ্রপাত হলো, আলো ঝলকে উঠল, মাটিতে হালকা কম্পন শুরু হলো। অরিন্দম বুঝতে পারল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে সাহস করে এগিয়ে এসে বলল, তুমি ন্যায় বিচার পেয়েছ, সবাই জেনে গেছে সত্য, এখন শান্ত হও। কমলা ধীরে ধীরে অরিন্দমের দিকে তাকালো। তার চোখের আগুন একটু নিভে গেল, কণ্ঠ নরম হয়ে এলো। সে বলল, বিচার হয়েছে, কিন্তু আমার আত্মা এখনো বাধা আছে এই দেওয়ালের সাথে। এই কথা বলেই সে অরিন্দমের ফ্ল্যাটের দিকে হাত তুলল। হঠাৎ ফ্ল্যাটের দেওয়াল কেঁপে উঠল, সেই পুরনো ফাটলটা আবার খুলে গেল। ভেতর থেকে উজ্জ্বল সাদা আলো বেরিয়ে এলো। বাতাসে গন্ধ বদলে গেল, ভারী আর স্যাঁতস্যাঁতে গন্ধের জায়গায় হালকা ধূপের মতো গন্ধ ছড়িয়ে পড়ল। কমলা ধীরে ধীরে সেই আলোর দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে সে একবার পিছনে তাকিয়ে বলল, যে আমাকে শুনেছে তাকে ধন্যবাদ। তারপর সে আলোতে মিলিয়ে গেল। আলো ধীরে ধীরে আকাশের দিকে উঠে অদৃশ্য হয়ে গেল। সব কিছু হঠাৎ থেমে গেল। ঝড় থামল, বাতাস স্বাভাবিক হলো, আকাশ পরিষ্কার হতে শুরু করল। গ্রামের মানুষ হাঁপ ছেড়ে বাঁচল। রঘু মিস্ত্রিকে পুলিশে তুলে দেওয়া হলো। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল ফ্ল্যাটের সেই অংশ ভেঙে ফেলা হবে। অরিন্দম পরিবার নিয়ে কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে চলে গেল। সবাই ভাবল অভিশাপ শেষ, কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পরে নতুন মালিক এসে ফ্ল্যাটে উঠল। সব কিছু নতুন করে রং করা হলো, দেওয়াল মেরামত করা হলো। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এখানে কখনো কিছু ভয়ঙ্কর ঘটেছিল। তবুও চন্দনপুর গ্রামের বুড়ো মানুষরা বলে, আজও যারা গভীর রাতে জেগে থাকে তারা ঠিক রাত 12:17 খুব হালকা একটা শব্দ শোনে, টক টক। কেউ দেওয়ালে ঠুকছে না, কেউ বেরোতেও চাইছে না, শুধু যেন অতীতের স্মৃতি দেওয়ালের ভেতর থেকে একবার জানান দেয়, এই জায়গায় একদিন অন্যায় হয়েছিল, আর অন্যায়ের শব্দ কখনো পুরোপুরি থামে না। চন্দনপুর গ্রামের মানুষ আজও রাতে ফ্ল্যাটটার দিকে তাকিয়ে শিউরে ওঠে, কারণ তারা জানে দেওয়াল শান্ত, কিন্তু দেওয়ালের ভেতরের স্মৃতি এখনো জেগে আছে।